মাধ্যমিক পরীক্ষাটা তো এসেই গেল, তো তোমরা অনেকে এবিটি এর টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছো। এই এবিটি এর টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো একটু আলোচনা করে নেব। আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 693, 693। এর আগের সমস্ত পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে। আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সব ভিডিও পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 693। এখান থেকে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করব এবং তোমাদের প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে। আমরা 693 পেজে এসে গেছি। একের দাগে একটা সিন দিয়েছে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। যেই সে স্কুলের গেটের সামনে পৌঁছলো একটা আইডিয়া তার মাথায় এসে গেল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 1 ফাদার্স হেল্প থেকে। আমি লাইনগুলো আর পড়ছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমেই কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। স্বামী সিদ্ধান্ত নিয়েছিল চিঠিখানা দেবে হেডমাস্টারকে। কখন? না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, অপশন নাম্বার 3। আর বি দাগে স্যামুয়েল ওয়াজ টিচিং। স্যামুয়েল কি পড়াছিলেন? উত্তর হচ্ছে পাটিগণিত পড়াছিলেন, অপশন নাম্বার 4 অ্যারিথমেটিক। সি দাগে অ্যাকর্ডিং টু স্যামুয়েল, স্বামী ওয়াজ দ্য লেট বাই। স্যামুয়েলের কথা অনুযায়ী স্বামীনাথন কত দেরি করে স্কুলে গেছিল? হাফ অ্যান আওয়ার দেরি করে, মানে 30 মিনিট দেরি করে, অপশন নাম্বার 1 হাফ অ্যান আওয়ার। ডি দাগে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ। স্বামীনাথন বলেছিল তার কি প্রবলেম হচ্ছিল? উত্তর হচ্ছে হেডেক হয়েছিল, অপশন নাম্বার 2। আর ই দাগে টু স্যামুয়েলস থিঙ্কিং, স্যামুয়েল ইউজ টু গেট মোস্ট অ্যাংরি হোয়েন হি ইন্সপেক্টেড। এটা কিন্তু স্যামুয়েলের থিঙ্কিং অনুযায়ী হবে না, মানে স্বামীনাথন ভাবছিল যে স্যামুয়েল স্যার রেগে যান। কখন রেগে যান? না যখন তিনি হোম লেসন পরীক্ষা করেন, বাড়িতে যে হোম টাস্ক দেওয়া থাকে সেটা যখন তিনি চেক করেন তখন তিনি রেগে যান। আমরা অপশন নাম্বার 1-এ যাব, হোম লেসন্স। বি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। প্রথম প্রশ্ন আছে, স্বামী এক্সপেক্টেড দ্যাট স্যামুয়েল উড নট স্কল্ড হিম। স্বামী আশা করেছিল যে স্যামুয়েল স্যার তাকে বকাবকি করবে না। কথাটা ভুল। সে আশা করেছিল স্যামুয়েল স্যার তাকে প্রচুর বকাবকি করবেন, কারণ সে দেরি করে স্কুলে এসেছিল। তো আমরা এফ লিখলাম আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভিয়ারলি। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2-এর দাগে আছে, স্বামী ফেল্ড দ্যাট হি হ্যাড নেভার মেট এ পারসন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামীনাথন অনুভব করছিল যে সে স্যামুয়েল স্যারের মতো ভালো মানুষ আর কোনোদিন দেখেনি। অবশ্যই ঠিক, টি লিখলাম আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এটা সাপোর্টিং স্টেটমেন্ট 2। সি দাগে আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। একের দাগে, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট। যেই স্বামী স্কুলের গেটের সামনে পৌঁছলো, শূন্যস্থানে লিখবো অ্যান আইডিয়া অকার টু হিম। এটা আমাদের প্যাসেজের একদম প্রথম লাইনে আছে। 2-এর দাগে, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট। এখানে কি লিখবো? একটা সুযোগ আছে, স্যামুয়েল কিছুটা করতে পারেন। কি লিখবো? না স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। স্যামুয়েল সেড দে ওয়ান্টেড মোর প্যারেন্টস লাইক দ্য প্যারেন্টস অফ স্বামীনাথন। মানে স্যামুয়েল স্যার বললেন তারা নাকি স্বামীনাথনের বাবা মার মতো আরো অনেক বাবা মা চান। 2-এর দাঁড়া পোয়েম দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো আমি লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে এমসিকিউ এ দাগে, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টাইড টু এ। কবি নিজেকে কার সঙ্গে বাঁধা অবস্থায় দেখলেন? উত্তর হচ্ছে গাছের সঙ্গে, ট্রি, অপশন নাম্বার 3। বি দাগে, দ্য ওমেন হ্যাড উইথ হার। ওই মহিলার সঙ্গে কি ছিল? ব্যাগ ছিল, অপশন নাম্বার 2। সি দাগে, দেন সি বিগ্যান টু ক্যাকেল। এখানে হেয়ার ক্যাকেল মিনস ওই মহিলাটা খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। এই ক্যাকেল মানেটা কি? উত্তর হচ্ছে লাফ লাউডলি, জোরে জোরে হাসা, অপশন নাম্বার 1। ডি দাগে, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ ট্রাইব হু। কবি নিজেকে দেখলেন একটা জাতি তাকে ঘিরে রয়েছে, যে জাতিরা স্টেয়ারিং মানে টানা তাকিয়ে আছে। তার মানে হ্যাড এ ফিক্সড লুক উইথ ওপেন আইজ, খোলা চোখে টানা তাকিয়ে থাকা, অপশন নাম্বার 2। বি দাগে প্রশ্ন আছে, একে দাগে, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। আমরা হচ্ছে ওক গাছ, আপনার সত্যিকারের পরিবার। হোয়াট ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু সিগনিফাই ইন দ্য লাইন। এখানে বক্তা কি বোঝাতে চাইছেন? না বক্তা বলতে চাইছেন ওক গাছগুলো তথা সমস্ত গাছগুলো আমাদের সত্যিকারের পরিবার। এরা কখনো আমাদের সঙ্গে চিট করে না, এরা আমাদেরকে অক্সিজেন দেয় এবং এরা আমাদের বেঁচে থাকার কন্ডিশন তৈরি করে, তাই এরাই হচ্ছে আমাদের রিয়েল ফ্যামিলি। তা আমরা বলবো, দ্য পোয়েট ওয়ান্টস টু সিগনিফাই দ্যাট দ্য ট্রিজ আর দ্য real friends of our life. They provide us oxygen, they never cheat with us, and they create a living condition for us. So they are the real family members. দুয়ে দাগে, what was the oath that the poet was forced to undertake? কবি কোন শপথ করতে বাধ্য হয়েছিলেন? না কবিকে শপথ করতে হয়েছিল যে তিনি দুটো গাছ লাগাবেন যদি তিনি কোনো একটা গাছকে কাটা দেখেন। তো আমরা বলবো, the poet was forced to undertake an oath of planting 2 trees if he sees sees one tree felled, FELLED, felled,
মানে যদি তিনি একটা গাছকে কাটা দেখেন তাহলে তাকে দুটো গাছ লাগাতে হবে। একটা আনসিন দিয়েছে 3-এর দাগে, পড়ছি মন দিয়ে শোনো। রেনাউন্ড ব্রিটিশ ফিজিসিস্ট অ্যান্ড কসমোলজিস্ট স্টিফেন হকিং হু সট টু এক্সপ্লেন সাম অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড কোশ্চেন্স। মানে বিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ এবং মহাকাশবিদ স্টিফেন হকিং, যিনি চেয়েছিলেন কিছু জটিল প্রশ্নের উত্তর দিতে বা ব্যাখ্যা করতে। জটিল প্রশ্নগুলো কিসের? অফ লাইফ হোয়াইল হিমসেলফ ওয়ার্কিং আন্ডার দ্য শ্যাডো অফ এ লাইকলি প্রিম্যাচিওর ডেথ। তিনি জীবন সংক্রান্ত অনেক জটিল সমস্যার উত্তর দিতে চেয়েছিলেন, যিনি ওই বিশেষ করে প্রিম্যাচিওর ডেথ মানে অকালে মৃত্যু কেন হয়, এর ছায়াটা কি, এগুলো সম্পর্কে তিনি বলতে চেয়েছিলেন। সেই মহান বিজ্ঞানী স্টিফেন হকিং হ্যাড ডায়েড অ্যাট 76। তিনি 76 বছর বয়সে মারা গেলেন। হি ডায়েড পিসফুলি অ্যাট হিজ হোম ইন দ্য ব্রিটিশ ইউনিভার্সিটি সিটি অফ ক্যামব্রিজ ইন দ্য আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে। তিনি শান্তিপূর্ণভাবে মারা গেলেন তার কেমব্রিজ সিটিতে, তার যে ইউনিভার্সিটি, ব্রিটিশ ইউনিভার্সিটিতে তার যে বাড়িটা ছিল সেখানে মারা গেলেন বুধবার দিন একদম 7 সকালে অন 14th মার্চ 2018, 2018 সালে 14ই মার্চ। হকিংস ফর্মিডেবল মাইন্ড প্রোভড দ্য ভেরি লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। হকিংসের সে অদম্য মন সেটা তদন্ত করেছিল মানুষের যে বোঝার ক্ষমতার যে সীমাবদ্ধতা রয়েছে, যে বোস্ট ইন দ্য ভাস্টনেস অফ স্পেস, মহাকাশের বিস্তার কতটা সেটাকে নিয়ে, অ্যান্ড ইন দ্য বিজার সাব মলিকুলার ওয়ার্ল্ড অফ কোয়ান্টাম থিওরি, এবং সে অদ্ভুত যে আণবিক পারমাণবিক যে তত্ত্বগুলো রয়েছে যাকে আমরা কোয়ান্টাম থিওরি বলি সেটা সম্পর্কে। হুইচ হি সেড কুড প্রেডিক্ট। তিনি বলছেন যে মানুষ এই তথ্যগুলো যদি আমরা সঠিক সন্ধান পেয়ে যাই তাহলে এটা কিন্তু আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ টাইম। তাহলে সময়ের শুরুতে কি ঘটে আর সময়ের শেষে কি ঘটে। হিজ ভ্যারাইড ওয়ার্ক রেঞ্জড ফ্রম দ্য অরিজিনস অফ দ্য ইউনিভার্স ইটসেলফ। তার যে বিভিন্ন কাজ রয়েছে, গবেষণা রয়েছে, তার মধ্যে রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুরু কীভাবে হয়েছিল, তার উৎপত্তি কোথায়, তার উৎস কোথায়, এটা থেকে শুরু করে থ্রু দ্য ট্যান্টালাইজিং প্রসপেক্ট অফ টাইম ট্রাভেল টু দ্য মিস্টেরিয়াস অফ স্পেস অল কনজিউমিং ব্ল্যাক হোলস। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এই টাইম ট্রাভেল করে রহস্যময়ভাবে আমরা কিন্তু সে ব্ল্যাক হোল যেটা মহাবিশ্বে রয়েছে সেগুলোর আমরা অনেক রহস্য উদ্ঘাটন করতে পারি। দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড ক্রুয়েলি উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। তার বুদ্ধি যতটা প্রখর ছিল তার শরীর ততটাই দুর্বল ছিল, আর এটা একে অপরের বিপরীত। আমাদের অনেকের ফিজিক্যাল বডি মানে শরীরটা অনেক স্ট্রং কিন্তু বুদ্ধি দুর্বল, কিন্তু ইনার বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু শরীরটা দুর্বল, কারণ ইনার প্যারালাইসিস রোগী ছিল, ইনি হাঁটতে পারতেন না, হুইল চেয়ারে বসে সময় কাটাতেন, এটা তোমরা সবাই জানো। র্যাভেজড বাই দ্য ওয়েস্টিং মোটর নিউরন ডিজিজ হি কন্ট্রাক্টেড অ্যাট দ্য এজ অফ 21। তারও তিনি যে রোগে শিকার ছিলেন সেটা ছিল একটা মোটর নিউরন ডিজিজ, যেখানে মেরুদণ্ড শক্ত হয় না, আর সেই রোগটা তার হয়েছিল 21 বছর বয়সে। হকিং ওয়াজ কনফাইন্ড ফর মোস্ট অফ হিজ লাইফ টু এ হুইল চেয়ার। হকিংসের ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সময়টা কেটেছে হুইল চেয়ারে করে। অ্যাট হিজ কন্ডিশন ওয়ার্সেন্ড, যখন তার অবস্থা আরও খারাপ হলো, হি হ্যাড টু রিসর্ট টু স্পিকিং থ্রু এ ভয়েস সিনথেসাইজার অ্যান্ড কমিউনিকেটিং বাই মুভিং হিজ আইব্রোজ। যখন তার শরীরটা আরও দুর্বল হয়ে যায়, তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন, কথা বলতে পারছিলেন না, তখন তাকে ভয়েস সিনথেসাইজার এই যন্ত্রটা ব্যবহার করতে হয়েছিল, এবং তিনি অন্যান্যদের সঙ্গে কমিউনিকেট করতেন, যোগাযোগ সাধন করতেন তার ভ্রুকে ইশারা করে, চোখের ভ্রু নাচিয়ে। হি হ্যাড 13 অনারারি ডিগ্রিজ, তার 13টা সম্মানীয় ডিগ্রি আছে। অ্যান্ড হ্যাড রিসিভড মেনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। হি ওয়াজ বর্ন অন জানুয়ারি 8, 1942 ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে 1942 সালে জানুয়ারি মাসে 8 তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ছিল স্টিফেন হকিং সম্পর্কে বিখ্যাত একটা আনসিন। তো এখান থেকে আমরা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথমেই এমসিকিউ, একের দাগে স্টিফেন হকিং ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট অফ। স্টিফেন হকিং ছিলেন বিখ্যাত বিজ্ঞানী কোথাকার? ইংল্যান্ডের, অপশন নাম্বার বি। আর দুইয়ের দাগে দ্য নাম্বার অফ অনারারি ডিগ্রিজ হকিংস রিসিভড ইজ, উত্তর হবে 13। কটা মোট সম্মানীয় পুরস্কার পেয়েছেন? 13টা। আর তিনের দাগে হকিংস ডায়েড অ্যাট দ্য এজ অফ 76 ইয়ার্স, হকিংস মারা গেছেন 76 বছর বয়সে। আর চারের দাগে হকিংস ওয়াজ কনফাইন্ড ফর মোস্ট অফ হিজ লাইফ টু এ হুইল চেয়ার, জীবনের বেশিরভাগ সময় তিনি হুইল চেয়ারে কাটিয়েছেন। আর পাঁচের দাগে হকিং স্পোক উইথ দ্য হেল্প অফ এ, তিনি কথা বলতেন কার সাহায্য নিয়ে? উত্তর হচ্ছে ভয়েস সিনথেসাইজার, অপশন নাম্বার বি। আর ছয়ের দাগে হকিংস কমিউনিকেটেড উইথ ইজ আইব্রোজ, চোখের ভ্রুকে ইশারা করে তিনি যোগাযোগ সাধন করতেন। আমরা ট্রু ফলসে যাব, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একের দাগে দ্য পাওয়ার অফ হকিংস ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড উইথ দ্য উইকনেস অফ হিজ বডি, হকিংসের বুদ্ধি যতটা ছিল শরীর ততটাই দুর্বল ছিল, এগুলো পরস্পরের বিপরীত, অবশ্যই ঠিক, আমরা টি লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড ক্রুয়েলি উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। আর দুইয়ের দাগে আছে হকিং লিভড ইন অক্সফোর্ড সিটি, হকিং অক্সফোর্ড সিটিতে বাস করতেন, কথাটা ভুল, তিনি সিটি অফ ক্যামব্রিজে বাস করতেন, তাহলে এটা আমরা ফলস, এফ লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, হি ডায়েড পিসফুলি অ্যাট হিজ হোম ইন দ্য ব্রিটিশ ইউনিভার্সিটি সিটি অফ ক্যামব্রিজ ইন দ্য আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে।
এই লাইনে প্রমাণ হয়ে যাচ্ছে তার বাড়িটা কোথায়, সিটি অফ কেমব্রিজে, সিটি অফ অক্সফোর্ডে নয়, তাই এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট 2। 3 দাগে হকিং ওয়াজ এ রিনাউন্ড বোটানিস্ট, তিনি একজন বিখ্যাত উদ্ভিদবিদ ছিলেন, কথাটা ভুল, তিনি ফিজিসিস্ট ছিলেন এবং কসমোলজিস্ট ছিলেন, তা আমরা এফ লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো রিনাউন্ড ব্রিটিশ ফিজিসিস্ট অ্যান্ড কসমোলজিস্ট স্টিফেন হকিং, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট 3। 4খানা প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দেবো। 1 দাগে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ হকিং বর্ন, হকিং জন্মগ্রহণ করেছিলেন কত সালে এবং কোথায়, একদম আনসিনের শেষ লাইনটা এই প্রশ্নের উত্তর। হি ওয়াজ বর্ন অন জানুয়ারি 8, 1942 ইন ইংল্যান্ড। 2 দাগে হোয়াট ডিড হকিংস মাইন্ড প্রোব, হকিং এর যে অদম্য মন সেটা কি প্রমাণ করেছিল। হকিংস ফর্মিডেবল মাইন্ড প্রোবড দ্য ভেরি লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বোথ ইন দ্য ভাস্টনেস অফ স্পেস and in the bizarre sub-molecular world of quantum theory, which he said could predict what happens at the beginning and end of time. তাহলে হকিংস ফর্মিডেবল মাইন্ড থেকে শুরু করে এন্ড অফ টাইম পর্যন্ত, এটা আমাদের 2 দাগের উত্তর। 3 দাগে হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ অফ হিজ ওয়ার্ক, তার কাজের বিস্তার কত দূর ছিল। হিজ ভ্যারাইড ওয়ার্ক রেঞ্জড ফ্রম দ্য অরিজিনস অফ দ্য ইউনিভার্স ইটসেলফ থ্রু দ্য ট্যান্টালাইজিং প্রসপেক্টস অফ টাইম ট্রাভেল টু দ্য মিস্টেরিয়াস অফ স্পেসেস অল কনজিউমিং ব্ল্যাক হোলস। তাহলে হিজ ভ্যারাইড ওয়ার্ক থেকে শুরু করে ব্ল্যাক হোলস পর্যন্ত, এটা আমাদের 3 দাগের উত্তর। 4 দাগে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড হকিং ডাই, হকিং কোথায় মারা গেছিলেন এবং কখন মারা গেছিলেন। তাহলে সেই 14 মার্চ 2018 সালে মারা গেছিলেন কেমব্রিজ সিটিতে, তার যে ব্রিটিশ যে হাউসটা ছিল ওখানে তিনি মারা গেছিলেন। তাহলে হি ডায়েড পিসফুলি অ্যাট হিজ হোম ইন দ্য ব্রিটিশ ইউনিভার্সিটি সিটি অফ কেমব্রিজ ইন দ্য আর্লি আওয়ার্স অন ওয়েডনেসডে অন 14 মার্চ 2018। তাহলে হি ডায়েড থেকে 2018 পর্যন্ত, এটা আমাদের 4 দাগের উত্তর। আমরা গ্রামার পোর্শন নেব 4 দাগে। অল দো চিলড্রেন লাভ আউটডোর গেমস, দেয়ার প্যারেন্টস কনসিডার দেয়ার ইন্টারেস্ট as harmful and meaningless. A child who spends time and energy in outdoor activities grows up to be healthy and strong. Article and preposition: coral reefs, the foundation of underwater ecosystem providing food and protection for marine life, are in threat for the elevated sea surface temperatures. Do as directed 3খানা আছে। 1 দাগে রাহুল asked দীপা will you go to school today, narration চেঞ্জ করতে বলেছে, আমরা উত্তর লিখব রাহুল asked দীপা if she would go to school that day, full stop. 2 দাগে they made him captain, ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তর হবে he, হিমটা যখন সামনে আসবে হি হয়ে যাবে, তাহলে he was made captain by them. 3 দাগে she is a happy woman, এটা কমপ্লেক্স করতে বলেছে, তাহলে she is a woman who is happy. ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, লিস্ট আছে, পুট আউট মানে এক্সটিংগুইশ নিভিয়ে দেওয়া, পুট অন মানে পরিধান করা, ওয়ার পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ডাই টার্ন আপ মানে উপস্থিত হওয়া, অ্যাপিয়ার। তাহলে এখানে আমরা বলবো ডায়েড আছে মারা গেছিল, তাহলে পাস অ্যাওয়ে, ডায়েড ইডি ফর্মে আছে, আমরা লিখবো পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট অ্যাওয়ে লিখবো। আর অ্যাটেন্ডেড মানে মিটিংয়ে যোগদান করেছিল, তাহলে টার্ন আপ হবে, তবে অ্যাটেন্ডের সঙ্গে ইডি যোগ করা আছে, আমরাও লিখবো টার্নড আপ। আর এখানে এক্সটিংগুইশড, এটা উত্তর হবে পুট আউট, তবে এটা সেকেন্ড ফর্মে আছে, পুট আউটের সেকেন্ড ফর্ম পুট আউট হয়, তাই আমরা এখানে লিখবো পুট আউট। আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে, ভোকাবুলারি। ফেমাস, উত্তর হবে রিনাউন্ড, কোথায় আছে খুঁজে দেবো, আগে শুনে নাও। ফেমাস হচ্ছে রিনাউন্ড, ডেস্ট্রয়েড এটা হচ্ছে র্যাভেজড, আর ভেরি স্ট্রেঞ্জ এটা হচ্ছে বিজার, আর ফোরটেল এটা হচ্ছে প্রেডিক্ট। তো চলো শব্দগুলো কোথায় আছে খুঁজে নি। রিনাউন্ড এখানে পেয়ে যাবে, বিজার এখানে পাবে, র্যাভেজড এখানে পাবে, আর প্রেডিক্ট এখানে পাবে। তো 4খানা শব্দ পেয়ে গেলে আমরা রাইটিং সেলে প্রবেশ করবো। একটা লেটার রাইটিং দিয়েছে, বন্ধুকে চিঠি লিখতে বলেছে, তুমি একটা সদ্য বই মেলা ঘুরে এসেছো, সেই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো, প্লেস উল্লেখ করো, মেলাটা কোথায় হয়েছিল, সময় উল্লেখ করো, কার কার সঙ্গে তুমি গেছিলে সেটা বলো, কি কি বই তুমি কিনেছো সেটা বলো, তোমার অভিজ্ঞতা কি হলো সেটা বলো, তোমার কেমন অনুভূতি হলো সেটা বলো, আর কি কি স্মৃতি তুমি তৈরি করলে সেটা বলো। মানে বই মেলায় ভ্রমণ কাহিনী সম্পর্কে তোমরা কিন্তু বন্ধুর কাছে চিঠি লিখবে। তো আমরা লিখবো শুরুতে নিজের ঠিকানা দিয়ে দেবো। আমি লিখেছি ভিলেজ পোস্ট রানীসাই লিখেছি, PS রামনগর, ডিস্ট পূর্ব মেদিনীপুর। তোমরা তোমাদের বাড়ির ঠিকানা দেবে, আর তারিখ দিলাম 20/12/2023। আমি লিখেছি, তুমি যেদিন পরীক্ষা লিখছো সেদিনকার তারিখ দেবে। তো লিখবে ডিয়ার শান্তনু, বন্ধুর নামটা তুমি দেবে। আই হ্যাভ গট ইউর সুইট লেটার জাস্ট নাও, আমি তোমার মিষ্টি মধুর চিঠি এইমাত্র পেয়েছি। আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গডস গ্রেস, আমি এটা জেনে খুশি হলাম তুমি ভগবানের দয়ায় ভালো আছো। আই এম ভেরি ফাইন হিয়ার, আমি এখানে খুবই ভালো আছি। হাউএভার, যাই হোক, বুক ফেয়ার ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার ফেয়ার্স, বই মেলা হয় অন্যান্য মেলার থেকে আলাদা। বাট ইট ইজ এ সোর্স অফ জয় ফর বুক লাভার্স, কিন্তু এটা বই প্রেমীদের কাছে একটা আনন্দের উৎস। রিসেন্টলি আই ভিজিটেড কলকাতা বুক ফেয়ার উইথ মাই প্যারেন্টস, সদ্য আমি আমার বাবা মাকে সঙ্গে নিয়ে কলকাতা বই মেলায় গেছিলাম।
উই ভিজিটেড দেয়ার অন লাস্ট মানডে, আমরা সেখানে গেছিলাম গত সোমবার দিন। উই রিচড দেয়ার অ্যাট 7 PM, আমরা সেখানে সন্ধ্যে 7টায় পৌঁছেছিলাম। দ্য মেন গেট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ লাইটস, মেন গেটটা সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল। উই গট ইন টু দ্য ফেয়ার গ্রাউন্ড, আমরা মেলার মাঠে প্রবেশ করেছিলাম। অ্যাবাউট 50 বুক স্টলস ওয়ার দেয়ার, প্রায় 50টা বই দোকান সেখানে ছিল। এই হিউজ ক্রাউড ওয়াজ মুভিং ইন দ্য ফেয়ার গ্রাউন্ড, প্রচুর সংখ্যক লোক ঘোরাঘুরি করছিল সেই মেলার মাঠে। দেয়ার ওয়াজ ক্রাউড ইন ফ্রন্ট অফ এভরি স্টল, প্রত্যেকটা দোকানের সামনে জনগণের ভিড় ছিল। অল কাইন্ডস অফ বুকস ওয়ার বিং সোল্ড দেয়ার, সমস্ত রকমের বই সেখানে বিক্রি হচ্ছিল। সাম রেয়ার বুকস ওয়ার অলসো অ্যাভেলেবেল দেয়ার, কিছু দুর্লভ বই সেখানে পাওয়া যাচ্ছিল। সাম বুক স্টল ওনার্স ওয়ার গিভিং 50% অফ অন সিলেক্টেড বুকস, কিছু বই দোকানিরা কিছু বাছা বাছা বইতে 50% পর্যন্ত ছাড় দিয়ে দিচ্ছিলেন। এ লাইট মিউজিক অফ রবীন্দ্রসঙ্গীত ওয়াজ লিঙ্গারিং ইন দ্য ইয়ার, একটা হালকা সুরে রবীন্দ্রসঙ্গীত বাজছিল বাতাসে। উই ভিজিটেড অলমোস্ট এভরি স্টল, আমরা প্রায় সব দোকানে গেছিলাম। আই বট এ ম্যাজিক বুক, এ কুইজ বুক অ্যান্ড এ ডিকশনারি, আমি কিনেছিলাম একটা ম্যাজিকের বই, একটা কুইজের বই এবং একটা ডিকশনারি। মাই ফাদার বট এ কপি অফ সঞ্চয়িতা, আমার বাবা সঞ্চয়িতার একটা কপি কিনেছিলেন। মাই মাদার বট এ বুক অফ কুকিং, আমার মা কিন্তু রান্নার একটা বই কিনেছিল। উই এট চাউমিন অ্যান্ড আইসক্রিম ইন দেয়ার, আমরা সেখানে চাউমিন খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। ফাইনালি উই কেম আউট ফ্রম দেয়ার অ্যাট 9:30 PM, অবশেষে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছিলাম রাত 9:30টার সময়। এটা লেখার পর এবার শেষ করবে আলাদা প্যারা করে, নো মোর টুডে, মোর ইন দ্য নেক্সট লেটার, আজ আর নয়, বাকি কথা পরে চিঠিতে হবে। উইথ রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ, তোমার বাবা মাকে প্রণাম এবং তোমাকে ভালোবাসা। এটা জানি ইউর লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু কৌশিক। তোমার নাম দিলে তুমি এখানে তোমার নামটা লিখবে, টু দিয়ে বন্ধুর নাম লিখলাম, আমি লিখলাম শান্তনু প্রামাণিক, তুমি তোমার বন্ধুর নাম দেবে আর বন্ধুর একটা অ্যাড্রেস দিয়ে দেবে, আর এখানে STMP স্টাম্প এই কথাটা লিখে দেবে। একটা রিপোর্ট লিখতে বলেছে, একটা 5তলা বিল্ডিং ভেঙে গেছে, সেটা খেরওয়াড়ি বান্দ্রাতে অবস্থিত, মুম্বাইয়ের ওই পশ্চিম এলাকাতে। জুন মাসে 15 তারিখ 2022 সালে হয়েছে। লেট অ্যাট নাইট, মানে মাঝরাতের দিকে ঘটনাটা ঘটেছে। 30 জন মারা গেছে, 20 জন আহত হয়েছে। কারণটা কি না, কনস্ট্রাকশন কাজ, নির্মাণ কাজে কিছু গন্ডগোল ছিল। কি কি ব্যবস্থা রয়েছে না, আহতদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, 17টা ফায়ার ইঞ্জিনকে কাজে লাগানো হয়েছে, 5টা বুলডোজার ডাকা হয়েছে, 3টে অ্যাম্বুলেন্সকে ডাকানো হয়েছে, পুলিশের তত্ত্বাবধানে এগুলো কাজ করেছে, আর বিল্ডিং কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা হেডিং দিয়ে দেবো 5 স্টোরিড বিল্ডিং কোলাপসড, 5তলা বিল্ডিং ভেঙে গেছিল বাই স্টাফ রিপোর্টার। মুম্বাই থেকে লেখা হচ্ছে জুন মাসের 16 তারিখ, যেহেতু জুন মাসে 15 তারিখ ঘটনাটা ঘটেছে। দেখবো হাউস ইজ মেড ফর পিসফুল লিভিং, ঘর তৈরি করা হয় শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য। বাট সামটাইমস দিস হাউস ব্রিংস ট্র্যাজেডি, কিন্তু কখনো কখনো এই বাড়ি আমাদের কাছে ট্র্যাজেডি নিয়ে আসে। দ্য সিটি অফ মুম্বাই উইটনেসড সাচ এ কেস ইয়েস্টারডে, মুম্বাই শহর গতকাল এরকম একটা ঘটনা নিজের চোখে দেখলো। এ 5 স্টোরিড বিল্ডিং সাডেনলি কোলাপসড ইন দ্য সিটি, এই মহানগরের মাঝখানে একটা 5তলা বিল্ডিং হঠাৎ করে ভেঙে পড়লো। ইট টুক প্লেস অ্যাট খেরওয়াড়ি ইন বান্দ্রা, এ ওয়েস্টার্ন সাবার্ব ইন মুম্বাই। এটা ঘটনা কোথায় ঘটেছে পয়েন্টে বলা আছে, খেরওয়াড়িতে, পশ্চিম মুম্বাইতে, সেখানে ঘটনাটা ঘটেছে। অ্যাট অ্যাবাউট 1:30 AM মিডনাইট, মাঝরাত, রাত তখন 1:30 বাজে, তখন ঘটনাটা ঘটেছে। পয়েন্টে কিন্তু টাইম বলেছিল না, যে খালি মাঝরাত বলেছিল, আমি একটা টাইম দিয়ে দিলাম। দ্য মিসহ্যাপ ইজ পেনফুল বিকজ দ্য পিপল ইন দ্য বিল্ডিং ওয়ার মেনলি স্লিপিং, এই দুর্ঘটনা খুবই যন্ত্রণাদায়ক এই কারণে, কারণ গোটা বিল্ডিংয়ের লোকেরা তখন ঘুমাচ্ছিল। দ্য বিল্ডিং ওয়াজ বিং ইউজড ফর মেনলি রেসিডেন্সিয়াল পারপাস, এই বিল্ডিংটাকে মূলত বসবাসের কাজে লাগানো হচ্ছিল। অ্যান্ড অ্যাবাউট 200 পিপল লিভড ইন দ্য বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ে প্রায় 200 জন লোক বাস করতো। নোবডি কুড রিয়ালাইজ এনিথিং ফ্রম আর্লিয়ার, কেউই আগে থেকে কিছু বুঝতে পারেনি। এভরিবডি ওয়াজ ট্র্যাপড ইন দ্য ব্রোকেন ডেব্রিস, সে ভাঙা স্তূপের তলায় সবাই আটকা পড়েছিল। মোস্ট অফ দেম ম্যানেজ টু কাম আউট, অধিকাংশরা কিন্তু ম্যানেজ করে বাইরে বেরিয়ে আসতে পেরেছে। বাট 50 কুড নট কাম আউট, কিন্তু 50 জন বেরোতে পারেনি। দ্য ফায়ার ইঞ্জিনস অ্যান্ড দ্য বুলডোজার্স ওয়ার ইনফর্মড, ফায়ার ইঞ্জিন এবং বুলডোজারকে জানানো হয়েছিল। 17 ফায়ার ইঞ্জিনস অ্যান্ড 5 বুলডোজার্স ওয়ার প্লেসড ইন্টু সার্ভিস ইমিডিয়েটলি, 17খানা ফায়ার ইঞ্জিন এবং 5খানা বুলডোজারকে সঙ্গে সঙ্গে কাজে লাগানো হয়েছিল। দে রিকভার 20 রেসিডেন্টস ইন এ ভেরি সিরিয়াস কন্ডিশন, 20 জন বাসিন্দাকে খুবই গুরুতর আহত অবস্থায় তারা উদ্ধার করেছিল। দোজ ইনজিওর্ড পারসনস ওয়ার ইমিডিয়েটলি হসপিটালাইজড, সেই আহত লোকেদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হলো। 30 রেসিডেন্টস ওয়ার ব্যাডলি ট্র্যাপড আন্ডার দ্য ডেব্রিস, 30 জন লোক ভীষণভাবে আটকা পড়েছিল ওই ডেব্রিসের তলায়। অ্যান্ড দে অল ওয়ার ডেড, এবং তারা সকলেই মারা গেছিল। দোজ ডেড বডিজ ওয়ার রিকভার্ড, ওই ডেড বডিগুলোকে উদ্ধার করা হয়েছে। 3 অ্যাম্বুলেন্স ওয়ার্কড আন্ডার দ্য পুলিশ সুপারভিশন, পুলিশের তত্ত্বাবধানে 3খানা অ্যাম্বুলেন্স কাজ করেছে। দ্য প্রাইমারি ইনভেস্টিগেশন রিভিলস দ্যাট দেয়ার ওয়ার সিরিয়াস ডিফেক্টস ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং, আর প্রাথমিক তদন্তে জানা গেছে বিল্ডিংয়ের নির্মাণ কাজে কিন্তু প্রচণ্ড গাফিলাতি ছিল। দ্য বিল্ডিং কনস্ট্রাক্টর হ্যাজ বিন অ্যারেস্টেড আফটার দ্য মিসহ্যাপ, আর এই দুর্ঘটনা পরে বিল্ডিংয়ের যে কন্ট্রাক্টর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। একটা নোটিশ লিখতে বলেছে, তুমি লোকাল ক্লাবের সেক্রেটারি, তোমার ক্লাব একটা র্যালির আয়োজন করছে। র্যালি মানে মিছিল, রাস্তার আছে মিছিলটা যাবে, তারা লোকেদেরকে বোঝাবে যে গ্রিনার ওয়ার্ল্ড দরকার আমাদের, সবুজ পৃথিবী, গাছ আরও লাগাতে হবে, গাছ লাগালে আমাদের পরিবেশ বাঁচবে, এই প্রচার করার জন্য র্যালি। তো তুমি ক্লাবের সেক্রেটারি হিসেবে নোটিশটা লিখবে, গ্রামবাসীকে অনুরোধ করবে যাতে তারা এই
র্যালিতে, যাতে তারা এই র্যালিতে যোগদান করেন এবং র্যালিটাকে সফল করে তোলেন। তুমি টাইম উল্লেখ করবে, ডেট উল্লেখ করবে, কোন কোন জায়গায় ঘোরাবে সেটা উল্লেখ করবে, আর যা যা প্রয়োজনীয় উল্লেখ করতে হয় সেগুলো উল্লেখ করবে। আমরা সহজে নোটিশটা লিখবো। আমরা প্রথমে লিখে দেবো সবুজ সংঘ, ক্লাবের নাম দিলাম, নোটিশ লিখলাম, নোটিশ নাম্বার একটা দিলাম, আর ডেট তারিখ দিলাম, যে তারিখে লিখছো সে তারিখটা দিলাম। সাবজেক্ট দিলাম এ র্যালি ফর এ গ্রিনার ওয়ার্ল্ড। লিখলাম অল দ্য রেসিডেন্টস অফ রানিসাই অ্যান্ড ইটস সারাউন্ডিং ভিলেজেস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ র্যালি অন নেক্সট সানডে। আমি রানিসাই গ্রামের কথা উল্লেখ করছি, তুমি তোমার লোকালিটির নামটা লিখবে। যে রানিসাই এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত বাসিন্দাদেরকে জানানো যায় যে আমাদের ক্লাব একটা র্যালির আয়োজন করছে আগামী রবিবার দিন। আওয়ার এম ইজ টু স্প্রেড অ্যাওয়ারনেস ফর এ গ্রিনার ওয়ার্ল্ড অ্যামং দ্য পিপল। আমাদের মেন লক্ষ্য হচ্ছে লোকেদের মধ্যে একটা সচেতনতা তৈরি করে দেওয়া, যাতে সবুজ পৃথিবী আমাদের কাছে আসে। দিস র্যালি উইল কভার অ্যাবাউট 3 to 4 ভিলেজেস। 3 থেকে 4টা গ্রামকে কভার করবে আমাদের এই র্যালিটা। ইট উইল স্টার্ট অ্যাট 2 PM, এটা দুপুর 2টায় শুরু হবে, অ্যান্ড এন্ড অ্যাট 4 PM, এবং বিকাল 4টায় শেষ হবে। উই উইল বি আর্মড উইথ ব্যানার্স, প্ল্যাকার্ডস অ্যান্ড স্লোগানস। আমাদের সঙ্গে থাকবে ব্যানার, প্ল্যাকার্ড এবং স্লোগান থাকবে। দিস ইজ আ নোবেল মিশন টু সেভ আওয়ার আর্থ। আমাদের এই পৃথিবীটাকে বাঁচানোর জন্য এটা একটা মহৎ প্রচেষ্টা বা মহৎ উদ্দেশ্য। সো অল দ্য উইলিং রেসিডেন্টস অফ দিস লোকালিটি আর রিকোয়েস্টেড। তাই এই এলাকার সমস্ত বাসিন্দাদেরকে, যারা ইচ্ছুক ইন্টারেস্টেড বাসিন্দা, তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু টেক পার্ট ইন দিস র্যালি পজিটিভলি, তারা যেন এই র্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দ্য কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড। সকলের কাছ থেকে সহযোগিতা একান্ত কাম্য। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। বিশদ বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। তো সাইন্ড বাই এসডি লিখবে, তোমার নাম দেবে, আমি এখানে তিলক প্রধান লিখেছি, তুমি তোমার নাম দেবে, সেক্রেটারি লিখবে, ক্লাবের নাম দেবে, আর অ্যাড্রেসটা দিয়ে দেবে। আমি রানিসাই পূর্ব মেদিনীপুর লিখেছি, তোমরা তোমাদের অ্যাড্রেসটা দেবে। এখানে কিন্তু কাউন্টার সাইন করানো দরকার নেই। এটা হেডমাস্টারের পক্ষ থেকে নোটিশ লেখা হচ্ছে না, বা বিদ্যালয়ের পক্ষ থেকে লেখা হচ্ছে না, ক্লাবের পক্ষ থেকে লেখা হচ্ছে। ওই সেক্রেটারি সইটাই আসল, কোনো কাউন্টার সাইন করানো দরকার নেই। এইভাবে 693 পেজে যে ইংরেজিটা ছিল, সেখান থেকে আমরা সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করলাম। তো রাইটিংগুলো পারলে খাতায় নোট ডাউন করে নাও। এর আগের পেজের ভিডিওগুলো পারলে একবার করে দেখে নাও। টেস্ট পেপার থেকে 15 থেকে 20 খানা পেজের প্রস্তুতি নিতে পারলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।